পূর্ণাময়ী পর্ব ৩০। ১ মাস পর পূর্ণা গ্রামে বাবা ভাই বোনদের সাথে বেশ ভালো সময় কাটিয়ে আসছে। প্রিয়ার মাধ্যমিক পরীক্ষা শেষ, তাই বোনের সাথে শহরে বেড়াতে আসছে। আশ্রমে বাচ্চাদের সাথে মানিয়ে নিয়েছে বেশ। নদীতে পাওয়া যে মৃতদেহটি জবার তা শনাক্ত হয়েছে। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। ১ মাস ধরে মাহি কলকাতা চলে গেছে। পুলিশ আশ্রমে এসেছে আয়েশাকে জিজ্ঞাসা করতে। জবা তার আশ্রমের মেয়ে ছিল। পুলিশ অফিসার রুবেল ২৭ থেকে ২৮ বছর, সুদর্শন সুন্দর পুরুষ। পানির গ্লাসটা টেবিলের উপর রেখে বলল, আয়েশা আপা, জবা আপনাদের আশ্রমের মেয়ে ছিল, কিন্তু এতদিন ধরে তার নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি কেন? সে তার আত্মীয় বাসায় গেছে, বলেছে অনেক দিন থাকবে, তাই আর খোঁজ নেয়নি। পরে শুনলাম নদীতে লাশ পাওয়া গেছে। তার লাশ পাওয়ার পর তো কোনো অভিযোগ করেননি। কাকে বাঁচাতে চাইছেন আপনি? আপনি তরুণ অফিসার, তাই হয়তো আমার সম্পর্কে জানেন না। অপরাধীকে আমি বাঁচাই না, আর প্রয়োজন ছাড়াও বেশি কথা বলি না। জবা গর্ভবতী ছিল, আপনি জানতেন? জানতাম। কার সাথে তার সম্পর্ক ছিল? আপনার মতো এই প্রশ্নের উত্তর আমারও জানার ইচ্ছে। আপনি জানলে আমাকে জানিয়ে দিয়ে যাবেন। আর কোনো প্রশ্ন না থাকলে আসুন। এখন আসছি, কিন্তু পরে আরও প্রশ্নের ঝুড়ি নিয়ে আসব। খালি হাতে যাব না, উত্তর নিয়ে ফিরব। এতদিন ভালো থাকবেন। পূর্ণা কলেজের অপেক্ষা করছে। আজকে পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। শিমুল বসে কাঁদছে। যখন চিন্তিত থাকে বা ভয় পায় তখন এমনভাবে কাঁদতে থাকে। পূর্ণা শিমুলের দিকে তাকে মৃদু হেসে, ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার পরীক্ষার ফলাফল দিবে। ভুল আমার না, আমার বোনের হয়েছে। ব্যাট চিন্তিত হইও না, তোমার বোন ভালো ফলাফল নিয়েই ফিরবে। শিমুল হেসে, আমার আত্মবিশ্বাসী বোন। পূর্ণা মনে মনে ভাবছে, গত ১ মাস ধরে মাহি চলে গেছে, তার কথা মনে পড়ে। নিজেকে লুকিয়ে রেখেছে ধরা পড়ার ভয়ে। আজকে ফলাফল দিবে, হয়তো এবার নির্লজ্জ ছেলেটা পাশ করতে পারে। ফলাফল প্রকাশ হয়েছে। পূর্ণার প্রথম ডিভিশন পেয়ে পাশ করেছে। পূর্ণা একবার ভাবলো মাহি ফলাফল দেখবে, পরক্ষণ নিজের মন পরিবর্তন করে নেয়। পূর্ণা শিমুল কলেজ থেকে বের হয়ে যাবার জন্য এগিয়ে যায়। ঠিক সে সময় পিছন থেকে মাহি নরম সুরে বলল, পূর্ণাময়ী। কণ্ঠের স্বর শুনে পূর্ণা মৃদু হেসে মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে পিছনে ঘুরে তাকায়। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কি হয়েছে? মাহি এগিয়ে এসে বলল, প্রথমবার মুখের ভঙ্গিতে মনের অনুভূতি বোঝা যায়। পূর্ণা না বোঝার ভাঙ করে, বুঝিনি। দূরে তো ছিলেন, লুকিয়ে আবার আসলেন কেন? মাহি, পালিয়ে থাকার মানুষরা, দিল্লি বোনের কাছে গিয়েছিলাম। পুলিশ আপনাকে খুঁজছে, খুব শীঘ্রই কারাগারে যাবেন। মাহি হেসে বলল, যদি তুমি ওইখানে থাকো, আমি সারা জীবন ওইখানে থাকতে রাজি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পূর্ণা, রসিকতা করবে না, আমি আপনার মতো খুনি না। তুমি যে অপরাধী সেটা জানো তো? পূর্ণাময়ী, মানে কি? আমি কোনো অপরাধ করিনি। করেছ, আমার হৃদয় চুরি করেছ। মাহিকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে যায় পূর্ণা। ফেরজাদ আসমা ঘরে প্রবেশ করে। মাহি আজমিরের সোফা থেকে উঠে দাঁড়ায়। মাহির দিকে তাকালো ফেরজাদ। মাহি, মান সম্মান কিছু রেখেছ? কলেজ কি যেতে পারবো? পারবে মামা, পাশ করেছি। ফেরজাদ হাসি মুখে তাকিয়ে বলল, কিভাবে সম্ভব? আজমির বলল, টেনে টুনে পাশ করেছে বাবা। ফেরজাদ হাসতে হাসতে বলল, নিজের মেধা খাটিয়েছে নাকি অন্যেরটা দেখে? আজমির উত্তর দিল, পূর্ণারটা দেখে। আজমিরের কাঁধে থাপড় দিয়ে মাহি, চুপ। তাহলে এই ব্যাপার? আমার ছেলের হৃদয় জয় করা সেই নারীকে আজমির? আয়েশা খালার বোনের মেয়ে পূর্ণা। তাহলে খুব শীঘ্রই আয়েশার সাথে কথা বলতে হবে। আজমির হাসতে হাসতে বলল, আগে মাহিকে জিজ্ঞেস করো মেয়েটার সাথে মজা করে নিচ্ছে না কি? ফেরজাদ উঁচু স্বরে বলল, এবার কোনো মেয়ের সাথে মজা করলে ৩ ভাইকে একসাথে কারাগারে রাখবো বলে দিলাম। মাহি আজমির মাথা নিচু করে রেখেছে। আয়েশা চেয়ারে বসে আছে। পূর্ণা দরজা টোকা দিয়ে বলল, ভেতর আসবো খালা? এসো। খুব ভালো ফলাফল করেছো, অনেক খুশি হয়েছি। তুমি অনেক বড় হও মা আমার। খালা, আমার জরুরি কথা ছিল। বলো মা। জবার খুনিকে আমরা ভালো করেই জানি। মাহির সাথে জবাব সম্পর্ক ছিল, সব জেনেও আপনি পুলিশের কাছে কেন মিথ্যা বললেন? কিছু কথার জবাব হয় না পূর্ণা, এ বিষয়টা থেকে দূরে থাকতে বলেছি। খালা, খুনি আমার আশেপাশে ঘুরে বেড়ায়, নিজেকে অপরাধী মনে হয়। যদি তুমি সত্যি না বলো, আমি পুলিশকে সব বলবো। পূর্ণা, এ কাজ করো না, নিজে নিজের ক্ষতি করবে। আর কিছু বাকি আছে কি খালা? আমি এমনিতেই, মাহি জানে আমি সেই মেয়ে। আজ না হয় কাল মাহি আর নয়, আমি একজনকে মরতে হবে। ক্ষুদ্রস্বরে আয়েশা বলল, পূর্ণা, তুমি আমাকে না জানিয়ে কিভাবে বললে? আর কে কে জানে? আয়েশার কথা এড়িয়ে বলল, তাহলে খুনিকে কিছু করবে না খালা? ঠিক আছে। আয়েশার কথার উত্তর না দিয়ে দ্রুত পায়ে বের হয়ে যায় পূর্ণা। আয়েশার আশ্রমে আগমন ফেরজাদ সাহেবের, সাথে মাহি, আজমির, আসমা। বেশ খুশি মনে এসেছে। তাদের স্বাগতম জানিয়ে বসতে দেওয়া হয়। সিংহাসন চেয়ারে বসে আছে আয়েশা। তাদের সামনে চেয়ারে বসে আছে ফেরজাদ ও আসমা। আয়েশা ফেরজাদকে বলল, আপনার আরেক ছেলে কোথায়? দেশের বাহিরে গেছে ব্যবসার কাজে। ভালো।
আমি আপনাদের ডেকেছি জরুরি বিষয়ে কথা বলার জন্য। আমি জানতে আগ্রহী কী এমন বিষয়। জবা খুন হয়েছে জানেন নিশ্চয়ই? আসমা উত্তর দিল। শুনছি আপনার আশ্রমের মেয়ে। আসমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ফারজাদ। তার অনুমতি ছাড়া কথা বলাটা তার পছন্দ নয়। আসমা মাথা নত করে আছে আয়েশা দুজনের দিকে তাকিয়ে। কিছু কিছু জায়গায় নারীদের কথা বলার সুযোগ দেওয়া উচিত ফারজাদ ভাই। যাই হোক, জবার সাথে আমার কী সম্পর্ক আয়েশা? আপনার নেই, তবে আপনার ছেলেদের আছে। ফারজাদ চোখ দুটো লাল হয়ে গেছে, ছেলেদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহি আজমির মাথা নত করে দাঁড়িয়ে আছে। আজমির কাঁপছে। ফারজাদ ওঠে আজমিরের দিকে এগিয়ে যায়, ক্ষুদ্র স্বরে বলল, তুই এ কাজ করেছিস না? ফারজাদ থাপ্পড় দেওয়ার জন্য হাতটা উঠায়, তখন বয় আজমির বলে, আমি না, মাহি ভাই। তার সাথে জবার সম্পর্ক ছিল, গর্ভবতী ছিল সে। ফারজাদ সাথে সাথে মাহির গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে। রাগান্বিত হয়ে জোরে বলে, তুই এটা কিভাবে করলি? আমার ছেলে বলতে ঘৃণা হচ্ছে, ইচ্ছে করছে তোকে সে একইভাবে মারি। আমি একজন বাবা, তাই পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না মাহি তুই এরকম জঘন্য কাজ করতে পারিস। কাঁদতে কাঁদতে ফারজাদ বলেন, কিভাবে এরকম কাজ করতে পারে? একটা মেয়ে আর নিষ্পাপ বাচ্চাকে হত্যা করতে পারে। আমি কি এদের শিক্ষা দিতে পারিনি? ফারজাদ উত্তেজিত অবস্থায় কথা বলায় তার পুরো শরীর কাঁপতে থাকে। নিজেকে সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। আসমা দ্রুত দুই হাত দিয়ে আঁকড়ে ধরে বলল, নিজেকে সামলান, আপনি অসুস্থ হয়ে যাবেন। কিভাবে সামলায়? আমার ছেলেরা এই কাজ কিভাবে করলো? আয়েশা বলল, ফারজাদ ভাই বসুন, শান্ত হন, আপনার সাথে একা কথা বলি। আয়েশার চোখের ইশারায় সবাই ঘর থেকে বের হয়ে যায়। ফারজাদ চেয়ারে বসে দীর্ঘ শ্বাস ফেলে বলে, বলুন, আর কি জানি না। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল, তা আপনার ছেলেদের কথা জেনেও চুপ করেছিলাম। কারণ কি জানেন? কি? আমার মেয়ে পূর্ণা এই ঘটনার সাক্ষী, তার ক্ষতি হোক চায় না। আপনার ছেলের জবাকে মেরেছে, পূর্ণার ক্ষতি করতে দুইবার ভাববেন না। আপনি এখন আমার মেয়ের নিরাপত্তার নিশ্চয়তা দিবেন, তাহলে আমি আপনার ছেলেদের বাঁচাবো। ফারজাদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা ছাড়া কোনো উপায় দেখছি না। কী সিদ্ধান্ত? সবাইকে আসতে বলুন, সবার সামনেই বলি। পূর্ণা, মাহি, শিমুল, আজমির, আসমা সবাই উপস্থিত হয়। আয়েশা সবার দিকে পলক করে নিল। আয়েশা বলল, ফারজাদ ভাই আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই আশ্রমের ভালোর জন্য। আশ্রমের জমি নিয়ে ফারজাদ ভাইয়ের সাথে দীর্ঘদিন আমাদের আইনি লড়াই ছিল, তার অবসান ঘটবে। ফারজাদ বলে, আমার বিয়ের মাধ্যমে শত্রুতার অবসান এবং নতুন সম্পর্ক করছি। পূর্ণা ফারজাদের দিকে তাকিয়ে বলল, কার বিয়ে ফারজাদ সাহেব? আপনি কি আয়েশা খালাকে বিয়ে করবেন নাকি? উপস্থিত সবাই আঠাশি হাসছে। মাহি মৃদু হেসে পূর্ণার দিকে তাকালো। ফারজাদ হেসে বলল, না মা, আমার স্ত্রী আয়েশের থেকে সুন্দর না, কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি। কালো জিনিস আমার পছন্দ না, তবে এই কালো আসমা আমার অনেক পছন্দের। দ্বিতীয় কাউকে বিয়ে করে তাকে কষ্ট দিতে পারবো না। আসমা অশ্রুসিক্ত চোখ নিয়ে ফারজাদের দিকে তাকিয়ে আছে আর মৃদু মৃদু হেসে ভাবছে, মানুষটা উপরে শক্ত হলেও ভিতরে খুবই নরম। তাকে এত ভালোবাসতো কখনো বুঝতে পারে নাই। আয়েশা বলল, বিয়ে হচ্ছে মাহি আর পূর্ণা। সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে আয়েশার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে মাহির দিকে এক পলক তাকালো, তারপর ঘর থেকে বের হয়ে যায়। শিমুল পিছন পিছন চলে যায়। জাফর বলে, এটা ভালো হয়নি খালা, এ ছেলের হাতে পূর্ণাকে তুলে দিতে পারি না। আয়েশা উচ্চস্বরে বলল, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আজকের মতো এই পর্ব শেষ।